সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। 2024 সালের 5ই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হলো, এর পরপরই বিএনপির যে একটা ধারণা ছিল যে তারা হয়তোবা এই দ্বিতীয় বৃহত্তম দলটি এখন বিএনপি। তাদের ধারণাটা যদিও তাদের ব্যক্তিগত একটা বিষয় ছিল, জনগণও সেটা মনে করেছিল বেশ কিছুদিন। তারপর এই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের কাছ থেকে তারা অনেকটা ছিটকে পড়ে গেলেন, তারপর জনগণও মনে করেছিলেন যে আসলে বিএনপি দ্বিতীয় বৃহত্তম দল হলেও এই মুহূর্তে তারা নির্বাচনের জন্য যে অনুপযোগী হয়ে পড়েছে, এই বিষয়টা একেবারেই চূড়ান্ত বলে গণ্য করা হয়েছে এই বর্তমান সময়ে, অর্থাৎ 2025 সালের এই মার্চ মাসের ঠিক পরপর। কারণ তাদের বিভিন্ন কর্মকাণ্ড এখন মানুষের কাছে একটি নেগেটিভভাবে তারা তুলে ধরার চেষ্টা করছে, যেটাকে আমরা -2 এবং জাতীয় পার্টি -3 ফর্মুলায় এই মুহূর্তে তাদের যে পদক্ষেপ, এই বিষয়টা আমরা লক্ষ্য করতে যাচ্ছি। আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়ে আসছে যে তোমরা কিভাবে নির্বাচন করবা সেটা রোডম্যাপ দাও। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই বিএনপিকে কোনো প্রকার তোয়াক্কা না করে, কোনো প্রকার গুরুত্ব না দিয়ে তারা নিজস্বভাবে যেই কথাটা পূর্বে বলেছে এই পর্যন্ত ঠিক একই কথা বলতে চাচ্ছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে প্রেসারে রাখা হয়েছে বিভিন্ন নির্বাচনের ইস্যুতে, তারপর সবচেয়ে বড় যে ইস্যুটা বর্তমানে যে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দাবিতে যে ইশরাক হোসেনের যে আন্দোলন, প্রায় 20-25 দিন আপনার তারা নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছিল, বিভিন্ন আন্দোলন করেছে এবং বাংলাদেশের সচিবালয়ের সচিবরা পর্যন্ত বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত হয়ে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য তারা আন্দোলন করেছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একেবারেই আপনার মনে করুন যে কোনো রকম আপনার শেকড়হীন কোনো বৃক্ষ নয় যে তাকে ঝাঁকুনি দিলেই সে আপনার এই গোড়াসহ পড়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি সরকার হিসেবে তিনি এসেছেন যেটা বিপ্লবরা, যারা বিপ্লবী ছাত্র সমাজ ছিল, এই ছাত্র সমাজরা তাকে বসিয়েছে, বিএনপি তাদেরকে বসায়নি। অতএব বিএনপির কথায় এই অন্তর্বর্তীকালীন সরকার উঠবে নামবে এরকম চিন্তা ভাবনা করাটা আমি মনে করছি এই মুহূর্তে একেবারেই বোকামি। অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা তাদেরকে বসিয়েছে, এই ছাত্র সমাজ এখনও রাস্তা থেকে উঠে যায়নি, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিএনপি আন্দোলন করে, জাতীয় পার্টি আন্দোলন করে, আওয়ামী লীগ আন্দোলন করে পিছু হটাবে কিংবা তাদেরকে কোণঠাসা করে দিবে এরকম চিন্তা ভাবনা করাটাও এখন বিএনপির জন্য একটি মুশকিল হয়ে পড়েছে। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে একটা অধ্যাদেশ জারি করেছে গত কয়েকদিন আগে, সেই অধ্যাদেশের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদ অনির্দিষ্টকালীন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্দিষ্ট নয়। এতে বোঝা যায় যে বিএনপি কেন বাংলাদেশের 48 দলও যদি আন্দোলন করে, অন্তর্বর্তীকালীন সরকার যদি ইচ্ছা করে, তারা যতদিন মন চায় ততদিন এই দেশের ক্ষমতায় থাকার ক্ষমতা রয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই দ্বিতীয় খসড়ায় বলা হয়েছে যে বিএনপি নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারবেন। অর্থাৎ কোনো সরকার, অর্থাৎ নির্বাচিত কোনো সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে অতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার ক্ষমতা রয়েছে। তৃতীয় অধ্যাদেশে বলা হয়েছে, খসড়াতে বলা হয়েছে এই সরকারের কোনো কার্যক্রম
বৈধতা নিয়ে প্রশ্ন করা যাবে না। অবৈধ মানে তিনি বৈধ কিনা, অর্থাৎ তাদের বিভিন্ন কার্যক্রম, তারা যদি কোনো আইন পাশ করায় কিংবা কোনো কার্যক্রম চালায়, সেই কার্যক্রমগুলো বৈধ কিনা এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা যাবে না। এবং 4 আছে, এই সরকারকে অবৈধ বলে ঘোষণা করা যাবে না কিংবা কোনো প্রকার অবৈধ বলা যাবে না। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলা যাবে না। তারা যতদিন মন চায় তারা ক্ষমতায় থাকতে পারে এবং যা ইচ্ছা তাই করার ক্ষমতা রয়েছে যদি জনগণ সেটা মেনে নেয়। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে এই সরকারের বৈধতা নেই। এই ইস্যুতে আজকে আমি একটি কথা বলবো। অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে বিপ্লবী সরকার, মানে বিপ্লবীরা, যারা এই আওয়ামী লীগকে একটি বিপ্লবের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত করে, শুধু পরাজিত নয়, পৃথিবীর ইতিহাসে এর চাইতে নগণ্যতম আপনার ক্ষমতাচ্যুত আর কেউ হতে পারে না। তার কারণ যে দেশের 300 আসনের এমপি, মন্ত্রী, উপজেলার চেয়ারম্যান, মেম্বার সহ এমনকি সরকারি বেশ কিছু কর্মকর্তারাও তারা এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। তার একটি কারণ, তাদের আমলে যত অবৈধ কর্মকাণ্ড ছিল, তারা যেভাবে এই দেশকে একেবারে একনায়কতন্ত্র অর্থাৎ রাজতন্ত্র হিসেবে তারা যেভাবে দেশের মানুষের সাথে বিভিন্ন অপকর্ম, গুম খুম, এই আয়নাঘর সহ এইভাবে যারা লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন এবং প্রশাসনকে কাজে লাগিয়ে এদেশের, যে দেশের প্রশাসন চলে এই জনগণের টাকায়, সেই জনগণকে এই প্রশাসন দ্বারা প্রভাবিত করে তারা এই দেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়েছেন। অতএব সজীব ওয়াজেদ জয় একজন অপ্রকৃতস্থ আমার দৃষ্টিতে। তার কারণ এই একজন অপ্রকৃতস্থ মানুষের মুখ থেকে কি আশা করা যায় এটা জনগণ বুঝতে পারে, যার কারণে এখন এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের কথার কোনো ভ্যালু নেই, কারণ তারা ক্ষমতাচ্যুত। যেইখানে বিএনপি এদেশের দ্বিতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল, তাদের কিছু কাজকর্মে যেমন জনগণ অতিষ্ঠ, এই জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই বিএনপি আবার ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পর বোঝা যাবে যে আসলে জনগণ তাদেরকে কতটা ভালোবেসে ভোট দিয়েছে। যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছুই এখন আমাদের যদিও অপছন্দের তালিকায় রয়েছে, তারপরেও কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে এবং তাদেরকে মানাটা এই মুহূর্তে আমাদের বাধ্যতামূলক। তার কারণ যতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো দল না আসবে, অতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা সাপোর্ট করব এবং সাপোর্ট করতে বাধ্য থাকব। এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। যেই পথটা আপনারা দেখেছেন আজকে ঈদের দিনেও জনগণ এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে স্যার, দালালদের কথায় আপনি ক্ষমতা ছাড়বেন না। তারা দালাল কাকে বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে এই মুহূর্তে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের পাশে রয়েছে এবং পাশে থেকে তারা একটি সুস্থ নির্বাচন দিয়ে এদেশের কোনো না কোনো দলকে ক্ষমতায়, সেটা আপনার বিপ্লবী সরকার হতে পারে কিংবা আপনার অন্য সরকার হতে পারে, এই সরকারের যখন ক্ষমতা আসবে তখনই বোঝা যাবে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা ব্যর্থ আর কতটা এই সার্থকতা রয়েছে। যদিও আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ নেত্রী মাঝে মাঝে তিনি ধমকের স্বরেই বলেন যে তোমরা চিহ্নিত করে রাখো যারা পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য নেতাকর্মীদেরকে, তাদেরকে আপনার চিহ্নিত করে রাখো যাতে আমরা ক্ষমতায় আসার পর আবার তাদের বিচার করতে পারি। আসলে এই পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো ফ্যাসিস্ট সরকার খুব তাড়াতাড়ি ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। যেহেতু এই মুহূর্তে শেখ হাসিনার বয়স প্রায় 80 ছুঁই, এই 80 বছর বয়সে কাউকে হুমকি ধুমকি দিয়ে
আসলে তিনি কত বছর পরে ক্ষমতায় আসবেন এটা বোঝা অনেকটা মুশকিল। যদিও আওয়ামী লীগ এখন কিছুটা জনপ্রিয়তার কাছাকাছি চলে এসেছে আবার, তার কারণ কোনো একটি দল যখন মানুষের সাথে বিভিন্ন অসৎ আচরণ, আপনার হুমকি ধুমকি, আপনার চাঁদাবাজি দখলবাজি নিয়ে ব্যস্ত থাকে, এই মুহূর্তে এখন আওয়ামী লীগ কিছুটা জনপ্রিয়তা হতে শুরু করছে, যার কারণে হয়তোবা ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আসতেও পারে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সেটা সময়ের ব্যাপার। সেই অপেক্ষায় আমরা রইলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।